কনকনে ঠান্ডায় চাদর গায়ে জড়িয়ে দূরে দাঁড়িয়ে রুদ্রকে মনোযোগ দিয়ে দেখে চলেছে ঝিনুক। ছেলেটা একটা প্লেটে খুব যত্ন করে খাবার সাজাচ্ছে নিজের হাতে। মানুষটার বডি ল্যাঙ্গুয়েজ, প্রতিটা কাজ করার পদ্ধতি যে কোনো মানুষকে বাধ্য করবে ওর প্রতি আকৃষ্ট হতে। এত নিপুণতা, দক্ষতা একটা মানুষের মধ্যে কিভাবে থাকতে পারে? মুগ্ধ নয়নে ওই দিকেই তাকিয়ে ভাবতে থাকে ঝিনুক। মাথার মধ্যে চলতে থাকা রুবির বলা কথাগুলো ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে কানের ভিতর। 12টা বছরের একটা শূন্যস্থান অনেক কিছুকেই অজানা রেখে দিয়েছে ওর কাছে। মানুষটাকে বোঝা সত্যি এতটা সহজ হবে না, ভালোই বুঝতে পারে ঝিনুক। হাতে খাবারের প্লেটটা নিয়ে রুদ্র এগিয়ে আসে ঝিনুকের দিকে। দূর থেকে ওকে এক ঝলক দেখেই এক মুহূর্তের জন্য থমকে যায় রুদ্র। ওইভাবে ওর জ্যাকেটের মধ্যে প্রায় পুরোটা ঢুকে যাওয়া ঝিনুককে দেখে ঠোঁটের কোণায় একটা অদ্ভুত হাসির রেখা ফুটে ওঠে ওর। অবিশ্বাসের সাথে মাথাটা হালকা দুদিকে নাড়িয়ে ও বলল, আমারই ভুল। নেক্সট টাইম থেকে মনে করে আমি আমার জামা কাপড়ের দুটো সেট কিনবো, একটা তোমার আর একটা আমার। ভেরি ফানি। আমার এগুলো পছন্দ না। এটা বেশ ভালো, তাই নিয়ে নিয়েছি। রুদ্র হাঁ করে তাকিয়ে থাকে ওর দিকে। একটা একটা জামা ও নিজে দেখে পছন্দ করে কিনেছে তার জন্য। ওই একটা একটা ডিজাইন বেছে নেওয়ার জন্য ওকে যে কত কত ডিজাইন দেখতে হয়েছে তার কোনো হিসাব নেই। আর ও বলে কিনা ওগুলো ভালো না। মেয়েটা একটুও বদলায়নি, একই রকম ঝাল্লি রয়ে গেছে। 12 বছর আগের সেই ছোট্ট ঝিনুকও কিছুতেই নিজের কোনো জিনিস ব্যবহার করতে চাইতো না। সব রুদ্রর জিনিসই ওর পছন্দ ছিল। ওর জামা, ওর টাওয়েল, ওর চিরুনি, ওর পারফিউম। মাঝে মাঝেই ওর অনুপস্থিতিতে ঘরে ঢুকে অবাধে ওর জিনিসপত্র নিজের মনে করে তুলে নিয়ে সোজা নিজের কটেজে পালাতো। আজও বিন্দুমাত্র বদলায়নি মেয়েটা। বেশ করেছো, এবার চলো ওখানে বসবে। অনেক রাত হয়েছে, খেয়ে নেবে। এত খাবার, এত আমি খাই না। রোজ খাবার ফেলার অভ্যাসটা পাল্টাও। তোমার শরীর স্বাস্থ্য বুঝেই ওই ডায়েট চার্ট করা হয়েছিল। চিক পিসগুলো রোজ ওই ক্যান্টিনের পিছনের ঝোপের মধ্যে ফেলে দাও, সেটা কি ঠিক? এখনো ছোট আছো, তুমি ডাক্তারি পড়ছো, এগুলো তোমার থেকে ভালো কে জানবে? সবটা জেনে শুনেই যদি এমন করো তাহলে কি করে হবে? ঝিনুক রুদ্রর এমন কথায় প্রতিবারের মতোই বিস্মিত হল। তুমি তুমি এগুলো কি করে জানলে? তুমি সবটা কি করে জানো বলো? তোমার নামে কমপ্লেন এসেছে ক্যান্টিন থেকে যে তুমি খাবার নষ্ট করো, তাই জানি। মিথ্যে বলা উচিত না। ওখানে কেউ কমপ্লেন করলে পাপাকে করবে, তোমাকে জানতে দেবে না। কারণ কেউ জানে না আমি তোমার বাড়িতে থাকি, আর তুমি আমার গার্ডিয়ান নও যে তোমাকে জানাতে হবে। এই বুদ্ধিগুলো তো ভালোই আছে, যেটা বোঝার সেটা আর কিছুতে মাথায় ঢুকছে না, তাই না? রুদ্র, বলে ফেলো। তুমি কি আমার হোস্টেলে গেছিলে কোনোদিন? আমাকে না, মানে আমাকে দেখতে? রুদ্র অসহায়ভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঝিনুকের চোখের দিকে। কি করবে জেনে? রাত অনেক হচ্ছে, সাথে ঠান্ডাও বাড়ছে। তাড়াতাড়ি খেয়ে নাও, একটু বেরোবো। আমিও? কোথায় যাব? গেলেই দেখতে পাবে। কিন্তু আমি সত্যিই এত খাবো না। একটা খাবারের দানাও যাতে প্লেটে না পড়ে থাকে। আমি এত খাই না রুদ্র, প্লিজ। হাঁ করো, তাড়াতাড়ি। আমি খেয়ে নেব। কেন? আমি খাইয়ে দিলে খাওয়া যায় না? সেই 2.5 মাস তো আমার হাতে ছাড়া আর কারোর হাতে খেতেও চাইতে না। রুদ্রর কথাগুলি ঝিনুকের মনের পুরনো আঘাতের ক্ষতটা নাড়িয়ে দিল হঠাৎ। একটা যন্ত্রণা, 12টা বছর জীবন থেকে হারিয়ে যাওয়ার একটা প্রচণ্ড পীড়া বুকের বাদিকটা দুমড়ে মুচড়ে শেষ করে দিতে শুরু করলো আবার। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো নোনা জলের আগমনে। চোখের জলে সিক্ত হলো আওয়াজ। দিনগুলো হারিয়ে গেছে রুদ্র, আমার নীল হারিয়ে গেছে, তাই অভ্যাসগুলো পাল্টে গেছে। গাড়ির খোলা জানালা দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়াগুলো ঢুকে আসছে ভেতরে। রুদ্রর জ্যাকেটে নিজেকে সম্পূর্ণ মুড়ে নিয়ে সিটের উপর গুটিয়ে বসে আছে ঝিনুক। ড্রাইভিং সিটে আজ রুদ্র।
কানে লাগানো ব্লুটুথ ইয়ারবাডসে কারোর সাথে কথা বলছে অনেকক্ষণ ধরে, কিন্তু ঝিনুকের ওইদিকে কোনো আগ্রহ নেই। খোলা জানালার বাইরে দিয়ে পেছনে ফেলে আসা পথ, পাহাড়ের ঢাল, রাতের চাদরে ঢাকা পাহাড়ি বনাঞ্চল দেখে চলেছে এক মনে। রাতের অন্ধকারে এই জঙ্গল ওর কাছে পৃথিবীর সবথেকে রহস্যময় জিনিস। ঘন জঙ্গলের নিকষ কালো অন্ধকার ওকে সবসময় হাতছানি দিয়ে ডাকে। একদৃষ্টি ও তাকিয়ে আছে ওই দিকেই। কলটা ডিসকানেক্ট করেই রুদ্র গম্ভীর আওয়াজে জিজ্ঞাসা করলো ওকে। তুমি ড্যাডকে কি বলেছ? তীক্ষ্ণ দৃষ্টিতে ঝিনুক সাথে সাথে ঘুরে তাকালো রুদ্রর দিকে। ঠিকই ধরেছিল ও। একটু আগে রুদ্রর ফোনে কলটা আসতেই ও বুঝেছিল কলটা ওমবাবুর। ছেলের কাছে সবটাই নালিশ করেছে তাহলে। আমাকে জিজ্ঞাসা করছো কেন? তোমার ড্যাড তোমায় বলেনি? রুদ্র জ্বলন্ত দৃষ্টিতে তাকালো ঝিনুকের দিকে। ডোন্ট ইউ ডেয়ার টু টক টু মি লাইক দ্যাট ঝিনুক। যেটা জিজ্ঞেস করছি উত্তর দাও। আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। মুখে মুখে তর্ক করার এই স্বভাবে বারবার প্রচণ্ড বিরক্ত হয় রুদ্র। ওর এটা একেবারেই পছন্দ নয় যে কেউ ওর কথা না শুনে উল্টে মুখে মুখে তর্ক করুক, কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে তো সব কিছুই উল্টো। প্রচণ্ড বিরক্তি সহকারে রুদ্র বলল, আর একবার ভালোভাবে জিজ্ঞেস করব। উত্তর না পেলে এর কনসিকুয়েন্সেস তুমি ধারণাও করতে পারবে না। তুমি ড্যাডকে মরে যেতে বলেছো কেন? অহেতুক মিথ্যা না তো ঝিনুক বলে আর না সহ্য করতে পারে। এই বাড়িতে আসার পর এমনিতেই ওকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম মিথ্যার সহযোগিতা করতে হয়েছে, কিন্তু এখন আর নয়। যা খুশি হয়ে যাক, ও নিজের নৈতিকতা থেকে আর সরবে না। রুদ্রর মুখে কথাটা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল ঝিনুক। গভীর রাতের পাহাড়ি এলাকার নিস্তব্ধতা মুহূর্তে ভঙ্গ হলো ওর চিৎকারে। আমি তোমার ড্যাডকে মরতে বলিনি। আমি শুধু বলেছিলাম হার্টের পেশেন্ট। বেশি চিৎকার করলে ওটা বন্ধ হয়ে যেতে পারে, আর তখন ওনার এই রোয়াব, এই অহংকার, এই দর্পটা ওনার সাথেই শ্মশানে চলে যাবে। কিন্তু তুমি সবসময় অন্যের কথা শুনে আমাকে দোষারোপ করো। এটা আজ প্রথমবার নয়, সেই ছোট্ট থেকে। কোনো দিন বিচার করার চেষ্টাই করনি যে দোষটা আদৌ আমি করেছি কিনা। লোকে বলল ঝিনুক দোষী, তার মানে ঝিনুক দোষী। কেন? কারণ মেয়েটা আদব কায়দা জানে না, কারোর কথা শোনে না। মেয়েটাকে ঘরে আটকে রাখা যায় না, নিজের মতো বাইরে ঘুরতে খেলতে ভালোবাসে। তোমাদের ভাষায় একটু বাউন্ডুলে, অসভ্য, অভদ্র, তাই না? জরুরি নয় কোথাও কিছু গণ্ডগোল হলে সব দোষটা সেই মেয়েটাই করবে রুদ্র। হতে পারে সে সত্যি ইনোসেন্ট, শুধু তোমরা তার ইনোসেন্টটা দেখতে চাইছো না। জোর করে সবটুকু দোষ তার উপর চাপিয়ে দিতে চাইছো। তবে আজ আর খারাপ লাগে না, অভ্যস্ত হয়ে গেছি। 12টা বছর এই অভ্যাসটা আমার থেকে কেড়ে নিতে পারলো না। আর আশাও করি না যে তুমি আমার কথা বিশ্বাস করবে। ইউ নো হোয়াট? বেশ করেছি বলেছি তোমার ড্যাডকে মরতে। ওনার মতো মানুষ বেঁচে থেকেও কি করবে? তাহলে এবার কি করবে? শাস্তি দেবে? দিয়ে দাও। এমনিতেই জীবনের যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এর থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না। অভিমানের সুরে সম্পৃক্ত ঝিনুকের প্রতিটা কথা গরম বুলেটের মতো রুদ্র হৃৎপিণ্ডটা ঝাঁঝরা করে দিতে লাগলো। ও কি বলল আর মেয়েটা কোথা থেকে কোথায় চলে গেল? গর্জে উঠল রুদ্র। গলা নামিয়ে ঝিনুক, আমি তোমাকে দোষারোপ করছি না, জিজ্ঞেস করছি শুধু। তুমি দোষারোপ করেছো। আমাকে জিজ্ঞাসা করার আগেই তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে আমি তোমার ড্যাডকে সত্যিই মরতে বলেছি। এটাকে দোষারোপ করা বলে। ঠিক যেভাবে 12টা বছর আগে আমাকে দোষারোপ করেছিলে, সেদিনও আমার কোনো দোষ ছিল না রুদ্র, আর আজও নেই। কিন্তু প্রতিবার দোষের ভাগিদার আমিই হয়ে যাই, শাস্তিটা আমারই প্রাপ্য হয়ে যায়। হঠাৎ ওর চোখের কোল উপচে অনিয়ন্ত্রিত আবেগগুলো ঠেলে বেরিয়ে আসতে শুরু করলো বাইরে। তোমার কি? তুমি তো শাস্তি দিয়েই খালাস। সহ্য তো আমাকে করতে হয়, সাফার আমাকেই করতে হয়। 12টা বছর রুদ্র, ইটস এ লং লং টাইম। আর এই 12টা বছর ধরে তোমাকে একটু নিজের কাছে পাওয়ার জন্য আমি যে কতটা ছটফট করেছি তোমার কোনো ধারণা নেই। শুরুর দিনগুলোতে রাত বাড়লেই মনে হতো কেউ যেন 2 হাতে আমার গালটা চিপে ধরে রেখেছে। ঘুমাতে চাইতাম, পারতাম না। খেতে ইচ্ছা করতো না, চোখ বন্ধ করলেই মনে হতো এই বুঝি তুমি আসবে।
হঠাৎ করেই আমার চোখের সামনে এসে দাঁড়াবে আর বলবে, সরি লিটল র্যাবিট। রুদ্রর ভুল হয়ে গেছে, রুদ্র ঝিনুককে নিতে এসেছে, ও একা থাকতে ভয় পায় কি না। কিন্তু তুমি আসোনি, কোনো দিন আসোনি। দিনের পর দিন গেছে, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরেছে, ঝিনুকের নীল ঝিনুককে একবারের জন্য দেখতে আসেনি। একটুখানি, জাস্ট একটুখানি তোমাকে দরকার ছিল আমার। ওই বুকের ভেতরে টিপ টিপ আওয়াজটা না শুনলে আমি যে ঘুমাতে পারতাম না রুদ্র, পারতাম না। কিন্তু তুমি বুঝবে না, না তো সেদিন বুঝেছিলে, না আজ বুঝতে পারছো, আর না কোনোদিন বুঝতে পারবে। ঝিনুকের মুখের কথা শেষ হতেই রুদ্র জোরে ব্রেক কষে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল আচমকা। স্টিয়ারিংয়ের উপর ওর হাতের বাঁধন আরও দৃঢ় তখন। মেয়েটার এই স্বীকারোক্তি ওর ভেতরের সবটা উথাল পাতাল করে দিচ্ছে ভীষণভাবে। বুকের বাদিকটায় অক্সিজেনের একটা বিরাট ঘাটতি অনুভব করছে রুদ্র। ওকে ঘিরে মেয়েটার মনের মধ্যে জমা এই আবেগ অনুভূতিগুলোর কথা এতদিন ও শুধু অনুমান করে এসেছে। আজ অজান্তেই সেগুলো ঝিনুক নিজের মুখে স্বীকার করলো ওর সামনে। এই স্বীকারোক্তি ওর ভেতরের আবেগ আকাঙ্ক্ষার তীব্রতাকে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। ঘুরে তাকালো রুদ্র ঝিনুকের দিকে। তুমি জানো তুমি কি বলছো? ঝিনুক জবা ফুলের মতো লাল হয়ে থাকা অশ্রুসিক্ত চোখ দুটো তুলে তাকালো সরাসরি রুদ্রর চোখের দিকে। কেন, শুনতে অসুবিধা হচ্ছে? মেয়েটার চোখে মুখে একটা অদ্ভুত জেদের ছাপ দেখতে পাচ্ছে রুদ্র। নিজেকে আর আটকে না রাখার জেদ, মনের ভিতর চলতে থাকা প্রকাণ্ড ঝড়টাকে বাইরে বেরোতে দেওয়ার একটা জেদ। যে অনুভূতি আবেগ অভিমানগুলো এতদিন ভিতরটাই চেপে রেখেছিল সেগুলোকে নির্দ্বিধায় মুক্তি দেওয়ার জেদ। অশ্রুজলে সিক্ত লাল হয়ে থাকা ওই ঠোঁট দুটো আবেগের আবেশে কাঁপছে ভীষণভাবে, রুদ্রকে টানছে ওর দিকে। না চাইতো চোখ জোড়া বারবার চলে যাচ্ছে ওই ঠোঁট দুটোর উপরে। এই মুহূর্তেই ওগুলোকে নিজের আয়ত্তে নিয়ে ওগুলো থেকে মেয়েটার ভিতরের সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণাটুকু পান করে নিতে চাইছে ওর মন মস্তিষ্ক ভীষণভাবে। সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ভেতরে টেনে নিজের এই ইচ্ছেগুলোকে দমন করার বৃথা চেষ্টা করতে শুরু করলো রুদ্র। না, কিছুতেই সম্ভব হচ্ছে না, পারছে না ও, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না, কিছুতেই না। ওর এই মুহূর্তেই ঝিনুককে চাই, নিজের কাছে নিজের সাথে অনুভব করতে চাই ও ওকে। এক ঝটকায় গাড়ির সিট বেল্টটা খুলে রুদ্র এগিয়ে গেল ঝিনুকের দিকে। ওর কোমরটা শক্ত করে ধরে একটা হাত ওর মাথার পেছনে রেখে ওকে টেনে নিল নিজের একদম কাছে। ঝিনুক কিছু বুঝে ওঠার আগেই ওর অধৈর্যরা নিজের দখলে নিল রুদ্র। ঝিনুক হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুদ্রর বন্ধ চোখের পাতার দিকে। ঘটনার আকস্মিকতায় ভেতরের বিষণ্ণ আবেগগুলোও যেন থমকে গেল মুহূর্তের জন্য। এই মুহূর্তে রুদ্রর আলিঙ্গনের এই উষ্ণতাটুকু যেন ওর ভীষণ দরকার ছিল। ঠোঁটের উপর ওই উষ্ণ অধৈর্যরা স্পর্শ ঝিনুকের ভেতরে একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। ভালো লাগছে ওর, এই শিরশির করা অনুভূতিটা ভীষণ ভালো লাগছে ওর। তাই রুদ্রর বাহুডরে চুপ করে বসে রইল ঝিনুক। রুদ্র ওকে শান্ত পেয়ে মন ভরে ওই ঠোঁট দুটো থেকে বেঁচে থাকার রসদটুকু টেনে নিল নিজের ভেতর। ব্যক্ত না করতে পারা আবেগগুলো, যত্নগুলো, নরম অনুভূতিগুলো ঝরিয়ে দিল ঝিনুকের উপর এই প্রজ্ঞাঢ় চুম্বনের মাধ্যমে। সময় গড়িয়ে চলেছে, রুদ্র ঝিনুকের ঠোঁটের ভাঁজে একভাবে ভিজিয়ে চলেছে নিজেকে। ওখান থেকে সরে আসার কোনো ইচ্ছে বা পরিকল্পনা যেন ওর নেই। এইভাবেই ওই অধৈর্যরা স্পর্শে ও ক্লান্তিহীনভাবে কাটিয়ে দিতে পারে যুগের পর যুগ। সময় কতটা পেরিয়েছে ওদের কারোর খেয়াল নেই। ঝিনুকের মুখ থেকে বেরিয়ে আসা মৃদু শব্দে রুদ্রর ঘোর কাটল যেন। ওর ঠোঁটের উপর থেকে নিজেকে সরিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে বসল রুদ্র। তুমি জানো না কারোর জন্য আসল ছটফট করা কাকে বলে প্রিন্সেস। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদের কষ্টটা কিভাবে একটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে তোমার কোনো আইডিয়া নেই। চমকে উঠে তাকায় ঝিনুক রুদ্রর চোখের দিকে। ওই দু চোখের কোণের বেমানান আর্দ্রতা ঝিনুকের হৃদস্পন্দনকে থামিয়ে দিল এক মুহূর্তের জন্য। রুদ্র, তোমার চোখে জল? সাথে সাথে রুদ্র ছিটকে সরে গেল ঝিনুকের কাছ থেকে। না না না, এই ভুলটা কি করে করছে ও? কি করে নিজেকে দুর্বল করে ফেলছে, আবার কি করে এতটা নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে এইভাবে? এটা ঠিক নয়, এভাবে দুর্বল হলে যে চলবে না ওর, কিছুতেই না।
সারাটা রাস্তা আর একটাও কথা বলেনি রুদ্র। অদ্ভুত রকমের নিস্তব্ধতা ঘিরেছিল ওকে। কিছুক্ষণ আগের অপ্রত্যাশিত অন্তরঙ্গতার কারণে ঝিনুক নিজেও একটা অস্বস্তির মধ্যে দিয়ে থেকে থেকে আর চোখে দেখেছে খালি রুদ্রকে। কেয়ার অ্যান্ড কেয়ার সিটি হসপিটালে গাড়িটা সোজা পার্কিংয়ে এসে থামতেই বড় বড় অক্ষরে উজ্জ্বল আলোয় চকচক করতে থাকা নামটা দেখতে পেল ঝিনুক। ঘুরে রুদ্রর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতেই যাবে যে ওকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, তার আগেই রুদ্র বলল, কেবিন নম্বর 1 to 12 যাও আর নিজের পাপাকে দেখে এসো। ইউ হ্যাভ অনলি 30 মিনিটস। আর হ্যাঁ, পাপাকে বলবে আবার যদি আমার কাছ থেকে দূরে যাওয়ার বুদ্ধি দেয় তাহলে কিন্তু আর হাসপাতালের মুখটাও দেখতে হবে না, সোজা শ্মশানে যাবে। ঝিনুকের কিছু সেকেন্ড সময় লাগলো রুদ্র বলা কথাটা বুঝতে। তারপরে গাড়ির দরজা খুলে এক ছুট লাগালো হাসপাতালের ভেতরে। সেদিন রাতের পর থেকে বিশালকে দেখতে না পাওয়ায় মনটা ভীষণ ছটফট করছিল ওর। রুদ্র যে এইভাবে এমন সময় আচমকা ওকে এখানে নিয়ে আসবে সেটা ও একেবারেই ভাবতে পারেনি। মানুষটা অনেক আঘাত পেয়েছিল, কাছে থাকলে নিজের হাতে যত্ন নিত ও নিজের পাপার, কিন্তু সেই সুযোগটাও ওর কাছে নেই। গাড়ি থেকে নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে পৌঁছালো ঝিনুক বিশালের কেবিনে। সামনে শুয়ে থাকা মানুষটাকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারল না ঝিনুক। কপালের কোপায়, গালের উপর বেশ কিছু জায়গায়, ঠোঁটের কোণায়, হাতে পায়ে অজস্র ব্যান্ডেজ বাঁধা, মুখের জায়গায় জায়গায় রক্ত জমার কালসিটে দাগ। চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ে আছে মানুষটা। ওই রকম শক্তিশালী একটা মানুষের কি অবস্থা করেছে এরা। ভেতরে চেপে রাখা কষ্টটা ফোপানির শব্দের সাথে বেরিয়ে এলো বাইরে। কানের কাছে হঠাৎ একটা শব্দ শুনে চোখ মেলে তাকালো বিশাল। এই সময় এইখানে ঝিনুককে একেবারেই প্রত্যাশা করেনি ও। প্রচণ্ড অবাক হয়ে কোনো রকমে জিজ্ঞেস করলো, মা, তুই এখানে? ঝিনুক এগিয়ে গিয়ে পাশে রাখা টুলটা টেনে নিয়ে বসলো বিশালের মাথার কাছটায়। চোখের কোল বেয়ে গড়িয়ে চলেছে অনবরত জলের ধারা। কান্না ভেজা কণ্ঠে বলল ঝিনুক, বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে না? ব্যথা করছে খুব? ওরা কি অবস্থা করেছে? মেয়ের মাথায় চুলের ভাঁজে নতুন রঙিন পরিবর্তনটা চোখে পড়ল বিশালের। শরীরের জ্বালা যন্ত্রণা থেকে ওই সামান্য সিঁদুরের ছোঁয়াটা যেন বেশি কষ্ট দিচ্ছে এই মুহূর্তে ওকে। চোখের কোণ বেয়ে নিদারুণ অসহায়তা ঝরে পড়ল মানুষটার। আমাকে ক্ষমা করে দে মা। আমি পারলাম না তোর খেয়াল রাখতে, পারলাম না তোকে আগলে রাখতে। আমার ভুলের জন্য তোকে শাস্তি পেতে হলো এইভাবে। ওই শয়তানটার সাথে তুই কি করে সামলাবি মা? আস্তে পাপা, আস্তে বলো। রুদ্রর কান পর্যন্ত পৌঁছালে আর রক্ষা থাকবে না। তুমি আমার চিন্তা করো না পাপা, আমি ভালো আছি। রুদ্র আমার সাথে খারাপ আচরণ করে না। কিন্তু পাপা, এগুলো করার কি দরকার ছিল? কুস্তাতার কথা না হয় বুঝলাম, কিন্তু তুমি এমন কি করে হয়ে গেলে? এইরকম একটা কাজ করতে হলো তোমাকে? বিশ্বাস কর মা, এইবারের এই অ্যাক্সিডেন্টের কারণ আমি নই। মানে তুমি তো ক্ষমা চাইছিলে রুদ্রর কাছে। যদি তোমার কারণে এটা না হয়ে থাকে তাহলে ক্ষমা কেন চাইছিলে? কারণ আমি এর আগে অনেকবার চেষ্টা করেছিলাম ওই ওম সিং শেখাওয়াতকে মারার, কিন্তু এইবার এর পেছনে আমি নেই। সেদিন দেবনিবাসের মিটিংয়ে একটা নতুন থ্রেটের কথা সামনে আসতেই ওম সিং শেখাওয়াতের হঠাৎ শরীর খারাপ করে যায়। রুদ্র আর অভি ইমিডিয়েট ওনাকে নিয়ে হাসপাতালে বেরিয়ে যায়। রুদ্রকে দেখে মনে হয়েছিল ও পুরো ঘেটে আছে মানসিকভাবে। এটাই ছিল সুযোগ আমার কাছে। বুকের ভেতর জ্বলতে থাকা প্রতিশোধের আগুন নেভানোর সময় এসেছিল। রুদ্র স্বাভাবিক থাকতে সেটা কোনোদিন সম্ভব ছিল না। রুদ্র যে ওই শয়তানটার ঢাল। ওনার গায়ে একটা আঁচড় দেওয়ার আগে যে কোনো কাউকে আগে রুদ্রর সাথে মুখোমুখি হতে হতো। আর রুদ্র অপ্রতিরোধ্য, সাক্ষাৎ শয়তানের রূপ। ওকে হারানো এক কথায় অসম্ভব। ওকে একমাত্র ও নিজেই হারাতে পারে মা, আর কেউ না। কিন্তু সেদিন রুদ্র নিজে মানসিকভাবে ভীষণ দুর্বল ছিল, তাই ওই একটা সুযোগকে আমি হাতছাড়া করতে চাইনি। বেশি কিছু করার ছিল না, শুধু ওরা কোন রাস্তা দিয়ে হাসপাতাল পৌঁছাচ্ছে সেটার খবর প্রকাশ যাদবের কাছে পৌঁছানোর ছিল। আমি পৌঁছেও দিয়েছিলাম, কিন্তু প্রকাশ সময় থাকতে পৌঁছাতে পারেনি ওখানে। পশ্চিমের দিকে পাহাড়ে একটা বড় ধস নেমেছিল সেদিন। প্রকাশের গাড়ি ফেসেছিল অনেকক্ষণ রাস্তায়। কমিউনিকেশন ব্রেকডাউন ছিল। আমাদের প্ল্যানিং সাকসেসফুল হয়নি।
দাদা ভাই বলেছে ও করেনি, তুমি বলছো তুমি এর পেছনে নেই, তাহলে কে বাবা, কে করেছে এটা? বিশাল সরাসরি তাকালো ঝিনুকের চোখের দিকে। সত্যিটা ও জানে, কিন্তু ঝিনুককে কি করে বলবে যে সেই দিন রাতের অ্যাক্সিডেন্টটা স্বয়ং রুদ্র প্ল্যান করেছিল? কি করে বলবে সেদিন রুদ্রর হাতে যে গুলিটা লেগেছিল সেটা অন্য কেউ শ্যুট করেনি ওকে? সবটা সবটা ওর নিজের কারসাজি ছিল। আর এগুলো এগুলো করেছিল ও শুধুমাত্র ঝিনুকের সাথে নিজের বিয়ের প্রস্তাবটা রাখার জন্য। এত পরিকল্পনা শুধু যাতে ওর এই ধূর্ততা ওম সিং শেখাওয়াত ধরতে না পারে তার জন্য। একটা মানুষ এতটা জেদি কি করে হতে পারে যে যেটা একবার চাই বলে মনে করে সেটা পাওয়ার জন্য এত দূর যেতে পারে? সেদিন আড়ালে দাঁড়িয়ে অভি আর রুদ্রের কথোপকথনের ক্ষীণ আওয়াজ ওর কানে এসে পৌঁছেছিল। সবটা তো বুঝতে পারেনি ও, তবে যেটুকু বুঝেছে তাতে এগুলো একদম স্পষ্ট। ছোট থেকেই ঝিনুককে ঘিরে রুদ্রর মধ্যে একটা আলাদা আচরণ সবসময় লক্ষ্য করে এসেছে বিশাল। 12 বছর আগে যখন ওর উপর প্রকাশের লোকেরা অতর্কিত হামলা করেছিল, তখন নিজের জীবনের পরোয়া না করে ঝিনুককে নিজের কাছে আগলে রাখা দেখেই প্রথম সন্দেহ হয়েছিল ওর মনে। কিন্তু তারপর 12টা বছর মেয়েটা বাড়িতে না ফেরায় সেই অদ্ভুত চিন্তাভাবনা মাথা থেকে বেরিয়ে গেছিল ওর। ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি ও কোনো দিন। ছেলেটার মনে ঠিক তখন থেকেই যে ঝিনুককে নিয়ে এসব প্ল্যানিং ছিল সেটা আজ বুঝতে পারছে ও। কিন্তু এগুলো হলো কিভাবে আর কেন? ঝিনুকই কেন জানে না বিশাল। তবে এগুলো কি করে বলবে ও ঝিনুককে? রুদ্রনীল সিং শেখাওয়াত যে কিনা নিজের বাবার সব থেকে অনুগত, যাকে সবাই ওম সিং শেখাওয়াতের রক্ষা কবচ হিসেবে জানে, সে নিজেই সেদিন ওইভাবে ওই রকম একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট প্ল্যান করে ফেললো শুধু ঝিনুককে বিয়ে করার প্ল্যানটা এক্সিকিউট করার জন্য। ভাবতেই বিশালের হাত পা ঠান্ডা হয়ে এসেছিল সেদিন আড়ালে দাঁড়িয়ে। যদিও এটা অনেক আগেই বোঝা উচিত ছিল ওর। রুদ্র তো অনেক আগে থেকেই জানতো কুশের বিশ্বাসঘাতকতার কথা, তাও চুপচাপ ছিল ও। তাহলে হঠাৎ করে সেদিনই কেন? সবটা জানার পরেও হিসাব কিছুতেই মেলাতে পারছে না বিশাল। রুদ্র যথেষ্ট পাওয়ারফুল, এতটা ক্ষমতা ওর আছে যে যে কোনো সিদ্ধান্ত ওকে নেওয়ার জন্য ওম সিং শেখাওয়াতকে লুকানোর দরকার পড়ার কথা নয়। তাহলে এই সামান্য একটা ব্যাপারের জন্য এত পরিকল্পনা কেন? এত লাইফ রিস্ক নিয়ে কাজ করা কেন? ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। এর পেছনে এমন কিছু রহস্য তো নিশ্চয়ই আছে যেটা ওর চোখে পড়ছে না। আচ্ছা, কোনোভাবে কি এটা সম্ভব যে এই নিষ্ঠুর আবেগ অনুভূতিহীন ভয়ঙ্কর মানুষটা ওর ঝিনুকের প্রতি দুর্বল? কোনো নরম অনুভূতি নিজের মধ্যে চেপে রেখেছে ওর জন্য? এমনটা হলে এর পরিণতির কথা ভেবেই বুকটা কেঁপে ওঠে বিশালের। এমনটা হলে এই পৃথিবীতে কোনো শক্তি ঝিনুককে রুদ্রর হাত থেকে মুক্তি দিতে পারবে না। শয়তানের ভালোবাসা যে তার ঘৃণার থেকেও বেশি ভয়ঙ্কর। নিজের ভালোবাসার জন্য সেই দানব পাতালের অন্ধকার ভেদ করে নরক পর্যন্ত পাড়ি দিতে পারে, সেখানে এইটুকু তো তুচ্ছ ব্যাপার। কিন্তু এইগুলো এই নিষ্পাপ মেয়েটাকে কি করে বোঝাবে ও? গত কয়েকদিনে যা যা ঘটেছে ওর সাথে, তাতে মেয়েটা পুরোপুরি বিভ্রান্ত হয়ে আছে। ও তো এইসবের কিছুই জানতো না। এখন এত কিছু একসাথে জানার পর সবটা হয়তো বুঝতেও পারছে না। সবটা এইভাবে আচমকা ওর সামনে এসে যাওয়ায় নিজেকে সামলে ওঠাটাও হয়তো অনেক বেশি কঠিন হচ্ছে ওর জন্য। এই মুহূর্তে সত্যিটা ওকে বলে ওর জন্য ব্যাপারটাকে আর জটিল করে তুলতে চাইছে না বিশাল। এগুলো জানতে পারলে মেয়েটা ভীষণ ভয় পেয়ে যাবে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? বলো, কি আছে এর পেছনে? আমি জানি না রে মা, তুই তো ভালো করেই জানিস তারপর থেকে আমার সাথে কি কি হয়েছে। খোঁজ লাগানোর সুযোগটা পাইনি। হতাশা ভরা দৃষ্টিতে তাকালো ঝিনুক বিশালের দিকে। ভেবেছিল এটা হয়তো একটা সুযোগ হতে পারে ওর পাপাকে নির্দোষ প্রমাণ করার আর এই ভয়ানক অত্যাচারের হাত থেকে মুক্তি পাইয়ে দেওয়ার। কিন্তু প্রতিবারই যেন ওর আশার আলোগুলো এভাবেই দমকা হাওয়ার ধাক্কায় নিভে যায়। একরাশ হতাশা ভরা অন্ধকার ছাড়া আর কিছুই থাকে না ওর কাছে। ওহ বাবা, এই প্রকাশ যাদবটাকে, রুদ্র শত্রু শুনেছি, কোথায় থাকে? মাম্মা মিশু দিদি কি বারবার ওর সাথেই যোগাযোগ করার কথা বলছে আমাকে? প্রকাশ যাদব, ছোটবেলায় এই লোকটাই তো জাকাইতোকে হোস্টেজ বানিয়ে রুদ্রকে নিরস্ত্র করেছিল। পশ্চিমের মাফিয়া, একসময় শেখাওয়াত ফ্যামিলির খুব ভালো বন্ধু ছিল, আর আজকের ডেটে দাঁড়িয়ে শেখাওয়াতদের সব থেকে বড় শত্রু। এরা কেউ কম নয়।
প্রত্যেককে এক একটা শয়তান। তুই হয়তো তোর পাপাকে এতদিনে অনেক ভুল বুঝেছিস, ভেবেছিস এরা মাফিয়া জানা সত্ত্বেও পাপা কেন এদের সাপোর্ট করেছে, কেন এদের হয়ে কাজ করেছে। আসলে মা, জীবনের কিছু এমন লক্ষ্য থাকে যেগুলো পর্যন্ত পৌঁছাতে আমাদের অনেক কিছু বলিদান দিতে হয়। আমি না হয় আমার আত্মসম্মান, আত্মমর্যাদা, নৈতিকতার বলিদান দিয়েছিলাম। যদি এমনটা করতে না হতো তাহলে এই জানোয়ারগুলোর সাথে কোনোদিন নিজেকে জড়াতাম না। আজ আফসোস করি, আমার পুরো ফ্যামিলি, পুরো সংসারটাই ছারখার হয়ে গেল আমার ভুলের জন্য। নয়না আর মিশার কথায় কান্দিস না মা, ওরা তোকে বিপদে ফেলে দেবে। ওরা চাইছে তুই প্রকাশ যাদবের ছেলে কবির যাদবের সাথে যোগাযোগ কর। শুনেছি কবির রুদ্র থেকে কম ভয়ঙ্কর নয় রে, কিন্তু এই মুহূর্তে কবির কোথায় আছে, কি করছে কেউ জানে না। শোনা কথা, ছোটবেলাতেই ওর বাবা ওকে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। ওর আসল পরিচয়ের কোনো অস্তিত্বই নেই। আসলে মাফিয়া বিজনেস এভাবেই হয়, ছোট্ট চারাগাছ যখন বটবৃক্ষ হয়ে ওঠে তখন তাকে কেটে ফেলাটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রতিপক্ষ সবসময় চেষ্টা করে গাছটা চারা থাকতেই উপড়ে ফেলার। প্রকাশের ছেলের ক্ষেত্রে লাইফ থ্রেট ঠিক এরকমই ছিল। আর প্রতিপক্ষ যেখানে ওম সিং শেখাওয়াতের মতো ভয়ঙ্কর একটা প্রাণী, তখন তো কোনো রিস্ক নেওয়ার কথাই মানেই হয় না। নয়না তোকে যাদব প্যালেসে পাঠাতে চাইছে, একমাত্র ওখানে গিয়ে কবিরের খোঁজ পাওয়া সম্ভব। কিন্তু মা, যদি আমার কথা শুনিস তাহলে করিস না, এগুলো করিস না। রুদ্রর নিষ্ঠুরতার ব্যাপারে তোর কোনো ধারণা নেই। ওর নির্মমতার কোন চরম সীমায় যেতে পারে জানলে তুইও আটকে উঠবি। শেখাওয়াত প্যালেসে সার্ভাইভ করতে গেলে তোর কাছে একটাই মাত্র রাস্তা, রুদ্রর সাথে কোনো রকম ঝামেলাই জড়াস না। ও যা বলছে, যেমন বলছে তেমনটাই কর। চিন্তা করিস না, সবটা ঠিক হয়ে যাবে। যে মানুষটা দুদিন আগে পর্যন্ত এটা বলছিল রুদ্র খুব ভয়ঙ্কর একটা মানুষ, ওর কাছ থেকে পালিয়ে যা, সরে যা, দূরে চলে যা, সেই মানুষটাই আজ রুদ্রর সব কথা শুনে চলতে বলায় বেশ অবাক হলো ঝিনুক। কপালে গভীর ভাঁজ এঁকে তাকালো ঝিনুক বিশালের দিকে। পাপা? ঝিনুকের মনের দ্বন্দ্বটা খুব ভালো করে বুঝতে পারল বিশাল, তাই ঝিনুক কিছু বলার আগেই ও বলল, আমি জানি তুই খুব বিভ্রান্ত হয়ে আছিস। কাল পর্যন্ত আমি তোকে বলছিলাম এখান থেকে পালিয়ে যেতে, আর আজ আমি তোকে বলছি রুদ্রর সব কথা শুনে চলতে। মা, এখন আমি তোকে সবটা বোঝাতে পারবো না। একবার ভেবে দেখ, কম তো চেষ্টা করলাম না আমরা? পারলাম কি? আমরা ততক্ষণ এখান থেকে পালাতে পারবো না যতক্ষণ না রুদ্র নিজে থেকে আমাদের যেতে দিচ্ছে। যদিও এটা আমার অনেক আগেই বুঝে যাওয়া উচিত ছিল, তাহলে তোকে এতটা কষ্ট অন্তত সহ্য করতে হতো না। আচ্ছা শোন মা, নয়না আর মিশা কেমন আছে রে, জানিস? পাপা, মাম্মা আর মিশা দিদি? মাম্মা আর মিশা দিদি কি? সেদিন ঋষিকেশে আমি যার বাড়িতে গেছিলাম, সেই মহিলার কাছে মাম্মা আমাকে... হ্যাঁ, তোকে তো জিজ্ঞেস করাই হয়নি তুই ঋষিকেশে কি করছিলি। ডোন্ট সে যে তুই অদিতির কাছে গেছিলি। ঝিনুক উপর নিচে মাথা নেড়ে বিশালের কথায় সম্মতি প্রকাশ করল। সাথে সাথে বিশালের চোখে মুখের ভাষা কঠিন হয়ে উঠল, দাঁতে দাঁত চিপে গর্জে উঠল ও। আহ নয়না, কেন 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 করলে এটা? বিশালকে হঠাৎ করে হাইপার হয়ে উঠতে দেখে ঝিনুক নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। পাপা, পাপা প্লিজ শান্ত হও প্লিজ। এইরকম অবস্থায় এইভাবে উত্তেজিত হইও না, কষ্ট হবে, ব্যথা করবে আবার। দেখো, আমি তো ঠিক আছি এখন। সেদিন রুদ্র সঠিক সময় পৌঁছে গেছিল, তাই... রুদ্র? মানে রুদ্র এগুলো জানে? জানে বলেই তো সেদিন ওইভাবে আচমকা বিয়েটা... তার মানে নয়না আর মিশা এখন ওর কয়েদে? ঝিনুক অসহায়ভাবে তাকালো বিশালের দিকে। আই এম সরি পাপা, আমি কিছুই করতে পারিনি। বিশাল ডান হাতটা কষ্ট করে কোনো রকমে তুলে ঝিনুকের মাথায় রাখলো। না মা, তুই কেন সরি বলছিস? তোর কোনো দোষ নেই, অথচ দেখ তোকেই সব থেকে বেশি সাফার করতে হচ্ছে। পাপা, এবার আমাকে যেতে হবে, বাইরে রুদ্র দাঁড়িয়ে আছে। আমি পরে আবার আসবো তোমার সাথে দেখা করতে। নিজের খেয়াল রাখিস মা, আর ওই ওম সিং শেখাওয়াতের থেকে একটু সাবধান, একটা পাক্কা জানোয়ারও। রুদ্রর দেওয়া 30 মিনিট শেষ হওয়ার আগেই ঝিনুক বেরিয়ে এলো হাসপাতাল থেকে। পার্কিংয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত রুদ্র। মুখটা কালো মাস্কে ঢাকা, স্বাভাবিক।
ওর মতো একটা ব্যক্তিত্বকে এভাবে পাবলিক প্লেসে দাঁড়াতে গেলে নিজেকে তো আড়াল করতেই হবে। তবে ফোন কলে কথা বলতে বলতে মানুষটার চোয়ালের পেশিগুলো যে টান টান হয়ে উঠছে সেটা ওই মাস্কের উপর থেকেও খুব ভালো করে বুঝতে পারছে ঝিনুক। রুদ্রর এই পরিবর্তিত মেজাজের সামনে দাঁড়াতেও মাঝে মাঝে বুক কাঁপে ঝিনুকের। একটু আগেও তো সব ঠিক ছিল, এখন আবার কী নিয়ে ওই চণ্ডাল মূর্তি ধারণ করতে শুরু করেছে বুঝতে পারে না ঝিনুক। তবুও ওর কাছে এগিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায়ও নেই। মাথা নিচু করে রুদ্রর দিকে এগিয়ে আসতেই ওর গম্ভীর আওয়াজের তীব্রতা কানে এসে আঘাত করল ঝিনুকের। পার্টি চলাকালীন মিশার সাথে কি কথা বলছিলে? ঝিনুকের পা দুটো থেমে গেল মাঝপথেই। এই মুহূর্তে ওর কি বলা উচিত রুদ্রকে? সত্যিটা বলবে? মিথ্যেই বা বলবে কি করে? পাপা যা বলল তাতে সত্যিটা জানলে এবার রুদ্র হয়তো মিশাকে প্রাণেই মেরে ফেলবে। উফ, এই ছেলেটা এমন কথায় কথায় মাথা কেন গরম করে ফেলে বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ চুপ করে থেকে ঝিনুক বলল, মিশা বলছিল ও আর মামা কিছুই করেনি, তুমি আমাকে ভুল বোঝাচ্ছ। আর বলছিল দাদা ভাই পালিয়েছে আর তোমার হাতে ওই চোটটা দাদা ভাইয়ের জন্যই। আর কিছু না। রুদ্রের কপালের ভাঁজটা আরো গভীর হতে দেখতে পেল ঝিনুক। চোখের কোণায় ছোট ছোট ভাঁজগুলো স্পষ্ট জানান দিচ্ছে রুদ্র ঝিনুকের এই সত্যিটাকে লুকিয়ে যাওয়াটা ধরতে পেরেছে। এত কিছুর পরেও ইউ আর স্টিল লাইং ঝিনুক, স্টিল রিয়েলি আনবিলিভেবল। আর কি করব আমি ঝিনুক, আর কি? চোখে দেখতে পাও না কে তোমার ভালো চায় আর কে খারাপ? তোমাকে আমি বলেছিলাম যে আমার কাছে কোনো কিছু লুকোবে না, বলেছিলাম যা হবে সবটা আমায় জানাবে, বলেছিলাম কি? রুদ্রর চিৎকারে ঝিনুক ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল এক জায়গায়। রুদ্রকে কিছু বলার সাহসটুকু নিমিষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে যেন। আসলে এইবার তো দোষ কিছুটা ওর। ও মিথ্যে না বলুক, সত্যিটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। ঝিনুককে অবাধ্যের মতো চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র আরও রেগে গেল। ঝিনুকের দিক থেকে চোখ সরিয়ে ও সোজা তাকালো হসপিটাল গেটের দিকে। ঝিনুককে পেছনে ফেলে রেখে দ্রুত পায়ে এগিয়ে গেল রুদ্র ওই দিকেই। ঝিনুকের বুঝতে বাকি রইল না ওর দোষের শাস্তি রুদ্র ওর পাপাকে দিতে যাচ্ছে। সাথে সাথে দৌড়ে গিয়ে রুদ্রর পথ আগলে দাঁড়ালো ও। রুদ্র প্লিজ এমন করো না। আচ্ছা, আমি তো মিশার কথা মতো কাজ করিনি। করেছে কি? আমি কি পালিয়েছি? আর আমি তো ওই কাগজটাও ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছি সাথে সাথেই। প্লিজ রুদ্র, পাপার শরীর একদম ভালো নেই। আচ্ছা, আগে আমার পুরো কথাটা তো শোনো। আর কি শুনবো? আরো মিথ্যে, আরো বানানো গল্প। মিশার কথা শুনে তুমি আজ পালাওনি, কিন্তু কার্কের প্ল্যানিং করনি। ড্যাড নিজের কানে শুনেছে তোমাকে পালানোর প্ল্যানিং করতে। ঝিনুক আকাশ থেকে পড়ল। হোয়াট ননসেন্স! মিথ্যে এগুলো। ইয়া রিয়েলি? এখন তুমি বাদে বাকি সবাই মিথ্যে বলছে আর তুমি সত্যি বলছো, তাই না? তুমি একটুও বদলাওনি রুদ্র, একটুও না। আমাকে বিশ্বাস করতে এত সমস্যা তোমার? মিশার সাথে কথা হয়েছে আমার, একটা কাগজেও আমাকে কারোর নাম ঠিকানা লিখে দিয়েছিল, বলেছিল দেখা করতে। আমি তো খুলেও দেখিনি ওটায় কার নাম লেখা আছে, ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি ডাস্টবিনে। আর তোমার ড্যাড, হা, ধন্য উনি, আমাকে ডেকে দাঁড় করিয়ে নোংরা নোংরা কথা বলার বেলায় আছেন। ইসিমায়ের মতো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার বেলায় আছেন। আজ হৃদ নামে যে মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল তার সাথে পর্যন্ত সেই মানুষটাকে বিশ্বাস করা যায়, তাই না? গ্রেট মিস্টার রুদ্রনীল সিং শেখাওয়াত, গ্রেট। রাগের মাথায় মনের তিক্ততা বাইরে বার করে আনলেও পর মুহূর্তে এগুলো বলার জন্য অনুশোচনা হলো ঝিনুকের। রুদ্রর চোখে তখন ক্রোধের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। হাউ ডেয়ার ইউ! আমার ড্যাডের ব্যাপারে এগুলো বলার সাহস কি করে হয় তোমার? প্রমাণ করতে পারবে এই কথাগুলো? ঝিনুক হাঁ করে তাকিয়ে রইল রুদ্রর মুখের দিকে। এগুলোর প্রমাণ? এগুলোর জন্য কোনোদিন প্রমাণ দিতে হবে সেটা তো ভেবে দেখেনি ঝিনুক। ভেবে দেখলে হয়তো প্রমাণ জোগাড়ের চেষ্টা করত ও। পারবে না তো। অন্যকে দোষারোপ করে নিজের দোষ ঢাকা যায় না ঝিনুক। আজকের পর থেকে তুমি এটা আর কোনো দিন ভুলতে পারবে না। পালাতে চাও তো আমার কাছ থেকে? পালাতে চাও? জাস্ট ট্রাই। এবার একবার চেষ্টা করে দেখো। তুমি দেখতে থাকো এবার কি কি হয় রুদ্রর কথার অবাধ্য হলে।
ভয়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে ঝিনুকের। রুদ্রর এই ধমকি ওর গা হাত পা ঠান্ডা করে দিচ্ছে আতঙ্কে। ঠিক কী করতে চলেছে ছেলেটা ভেবেই শরীরের উষ্ণ রক্তগুলো নিজের তাপমাত্রা হারাতে শুরু করেছে। পকেট থেকে মোবাইলটা বার করে কারোর নাম্বার ডায়াল করলো রুদ্র। 1 to 12 পেশেন্টকে এই মুহূর্তে ডিসচার্জ করো। আমার ওকে প্যালেসে দরকার, অনেক কাজ পড়ে আছে। এটাই আমার ফাইনাল অর্ডার। আঁতকে উঠল ঝিনুক। মানুষটাকে যেভাবে দেখে এসেছে, এই মুহূর্তে ওনাকে ডিসচার্জ করা মানে মৃত্যুমুখে ঠেলে দেওয়া। ঝিনুক সাথে সাথে এগিয়ে এসে রুদ্রর হাতটা দুহাতে জড়িয়ে ধরে অনুরোধের সুরে বলল, প্লিজ রুদ্র, বাবা মরে যাবে। এমনটা করো না, আমি সত্যিই পালাতে চাইনি। কেন বিশ্বাস করছো না? রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ঝিনুকের চোখের দিকে। করুণ ওই দৃষ্টি রুদ্রর দৃঢ় সিদ্ধান্তকে নাড়িয়ে দিচ্ছে ভেতর থেকে। কিন্তু না, ওর নিজের সিদ্ধান্ত থেকে নড়বে না। মেয়েটাকে বোঝাতেই হবে যে হাজার চেষ্টা করলেও ও কিছুতেই পালাতে পারবে না ওর কাছ থেকে। এটাই ওর নিয়তি, এটাই ভাগ্যের লিখন, যেটা রুদ্র নিজের হাতে লিখে ফেলেছে ইতিমধ্যেই। ও চাক আর না চাক, এখন থেকে ওকে সারাটা জীবন রুদ্রর সাথে রুদ্রর কাছেই থাকতে হবে। যদি সত্যিই পালাতে না চাইতে, তাহলে ঘটনাটা আমার কাছে লুকাতে না, জিজ্ঞাসা করার পরেও মিথ্যে বলতে না। আমি বলেছিলাম সব রকম ঝামেলার থেকে দূরে থাকতে, বলেছিলাম আমাকে সবটা বলতে, বলেছিলাম আমি ট্রান্সপারেন্সি চাই এই রিলেশনে। তুমি শোনোনি, অবাধ্য হয়েছ, আর এখন অনুরোধ করছো। তাহলে এরপর কি করবে? এটা শেষ নয়, এটা তো সবে শুরু। কয়েক মিনিটের মধ্যেই হাসপাতালের গেট থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো বিশাল। মানুষটা ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না, হাতের উপর চ্যানেলটাও খোলেনি ওরা। এর মধ্যে রুদ্র কল করে নিজের বডিগার্ডদের ডেকে নিয়েছে। বিশাল বাইরে বেরিয়ে আসতেই ঝিনুক দৌড়ে এগিয়ে গেল ওর দিকে। পাপা! বিশালের দৃষ্টিতে যন্ত্রণার থেকে বেশি ভয়ের উপস্থিতি। এইভাবে হঠাৎ করে ওকে ডিসচার্জ করানোর মানেটা ও অনুমান লাগাতে পারছে, কিন্তু সঠিকভাবে বুঝতে পারছে না। পাপা আমাকে ধরো, সুবিধা হবে। বিশালের পাশে দাঁড়িয়ে বিশালকে সোজাভাবে দাঁড়াতে সাহায্য করলে ঝিনুক। রুদ্র বুকের কাছটায় হাত দুটো ভাঁজ করে রেখে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে একভাবে দেখে চলেছে ঝিনুকের কর্মকাণ্ড। মনে মনে একটা ক্রূর হাসি হেসে দৃঢ় গলায় পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডদের উদ্দেশ্যে বলল, আমি চাই বিশাল এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরুক, আর এই কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তোমাদের উপর। বিশাল আর ঝিনুক একসাথে মুখ তুলে তাকালো রুদ্রর দিকে। দুজনের দৃষ্টিতেই আতঙ্ক স্পষ্ট। বিশালের দিকে একবারের জন্যও ফিরে তাকায়নি রুদ্র, তবে ঝিনুকের চোখে আতঙ্কের পাশাপাশি একটা জেদ, ওর প্রতি প্রচণ্ড রাগের উপস্থিতি স্পষ্ট লক্ষ্য করতে পারছে ও। মেয়েটা আবার ওর থেকে বেশি প্রাধান্য দিচ্ছে বিশালকে। এই একটা জিনিস বারবার রুদ্রকে উস্কে দেয় ভেতরের দানবটাকে জাগিয়ে তুলতে। মেয়েটা কেন বোঝে না, কেন বুঝতে চায় না যে ওর জীবনের একমাত্র প্রায়োরিটি হওয়ার কথা রুদ্রর? ওর জীবনের সব কিছুর ঊর্ধ্বে থাকার কথা শুধু রুদ্রর। রুদ্রর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই হতে পারে না ওর জন্য, কিছুতেই না। গম্ভীর আওয়াজে ঝিনুককে রুদ্র বলল, গাড়িতে এসো। দাঁতে দাঁত চেপে ঝিনুক তাকালো রুদ্রর দিকে। মানুষ নিষ্ঠুরতায় জর্জরিত হয়ে ঠিক কতটা নিচে নামতে পারে সেটা রুদ্রকে না দেখলে হয়তো ও কোনোদিন বুঝতেই পারতো না। প্রচণ্ড রাগ মন মস্তিষ্কে আচ্ছন্ন করে তুলছে ওর। রুদ্রর কথার কোনো উত্তর করল না ঝিনুক। ওকে পুরোপুরি উপেক্ষা করে বিশালের উদ্দেশ্যে ও বলল, ডোন্ট ওয়ারি পাপা, আমরা দুজন একসাথে হেঁটে বাড়ি ফিরবো। কষ্ট হবে তোমার জানি, কিন্তু চিন্তা করো না, আমি আছি তো, ঠিক পৌঁছে যাব। ব্যাস এইটুকুই হয়তো যথেষ্ট ছিল রুদ্রকে ক্রোধের চরম সীমায় ঠেলে দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।